বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটির মাধ্যমে ঘটেছে 24-এর গণ অভ্যুত্থান এবং পতন ঘটেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তবে সময়ের ব্যবধানে এই প্ল্যাটফর্মটি বিভিন্নভাবে কলুষিত হচ্ছে। একদল স্বার্থান্বেষী গ্রুপ এই দলটিকে তাদের নিজেদের লোভ লালসার হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে। প্রশ্ন উঠছে, এই প্ল্যাটফর্মটা কি অরাজনৈতিকভাবে কাজ করছে, নাকি কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দল এই প্ল্যাটফর্মটিকে তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করছেন? বাংলাদেশের ঢাকা থেকে আমি মিনহাজুল আবেদীন সকলকে স্বাগত জানাচ্ছি ইনসাইড বাংলা প্রেজেন্স সমকালীন সংলাপ টকশোতে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন ফারহান ইসহাক জায়েদ, মুখ্য সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মিরপুর মডেল থানা। যেহেতু আজকে এইচএসসি পরীক্ষা ছিল এবং এই 25 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো আমরা আমাদের টকশোটি শুরু করছি। শুরুতেই আমি ফারহান ইসহাক জায়েদ ভাই, আমি আপনার কাছে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে কমিটিতে আসলে কিভাবে যুক্ত হলেন, বা গত 9 মাস মানে কমিটি দেওয়ার পরে যে গত 8 বা 9 মাস হয়েছে এখন পর্যন্ত আসলে আপনারা মিরপুর মডেল থানা কমিটি থেকে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করেছেন? আসসালামু আলাইকুম। যারা লাইভটি দেখতেছেন এবং যারা লাইভটি শুনতেছেন, এবং শুরুতেই গণ অভ্যুত্থানে আমাদের সকল আহত এবং শহীদ ভাইদের কথা স্মরণ করে আমরা শুরু করছি। ভাইয়ের করা আমার কাছে যে প্রশ্নটি, সেটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি কিভাবে যুক্ত হলাম এবং গত 9 মাসে এই কমিটির মাধ্যমে আমার কার্যক্রমগুলো। তো প্রথম অবস্থায় যেটা বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা হলো গণ অভ্যুত্থানের একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। যখন 17ই জুলাই আমাদের আন্দোলন একটা ভূমিকা পালন করে, তখন হইল গিয়া ছাত্রলীগ একটা হামলার কারণে হইল গিয়া আমাদের ক্যাম্পাসে, মানে আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র, তো সেখানে মেহেদী নামের একজন ছাত্রলীগের সভাপতি ছিল, তো তার অ্যাটাকের উপর দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লোগো, রক্তাক্ত যে লোগোটা ছিল সেটা পোস্ট করেছিলাম। তো সেই পোস্ট করার কারণে সে আমার উপরে অ্যাটাক করে এবং আমি সহ আমার 3টা বন্ধু আহত হই। তো সেই সুবাদে আমরা ঠিক করলাম, না, যেহেতু একটা আন্দোলন চলতেছে, এটা হলো ছাত্রদের একটা ন্যায্য দাবির আন্দোলন, এই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা তার পুলিশ বাহিনী, তার হেলমেট বাহিনী, তার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের উপর আক্রমণ করতেছে, তো সেই সুবাদে যুক্ত হবো। 18 তারিখ থেকে আমি পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে দুইভাবেই আন্দোলনে যুক্ত হলাম, অনলাইনের মাধ্যমে এবং সরাসরি আন্দোলনে যুক্ত হলাম। তো সেই আন্দোলনে যুক্ত হওয়ার পরে আমরা আন্দোলন করলাম। 5ই আগস্ট আমাদের দেশ মুক্ত হইলো, বাংলাদেশ একটা নতুন দেশে রূপান্তর হইলো। তো সেই সুবাদে এরপরে কমিটি আসলো, কমিটির বিভিন্ন বিষয় আসলো, এরপরে আমরা সেন্ট্রালে গেলাম। সেন্ট্রাল কমিটি যারা আন্দোলন করেছিল, 5ই আগস্টে যারা মিরপুরে স্টেক ধারণ করেছিল, মিরপুরে যারা স্টেক ধারণের মাধ্যমে নেতৃত্ব দিয়েছিল, তো তাদেরকে কমিটি বন্টন করা হলো। তো সেই সুবাদে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর মডেল থানা মুখ্য সংগঠক হিসেবে পদমর্যাদা আসলাম। তো গত 9 মাসের যে আমাদের কার্যক্রমগুলো, গত 9 মাসে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে শুরু করে দেশের মানুষের কিভাবে উপকার করা যায় এরকম অনেক কার্যক্রম চালাইছি, যার মধ্যে হইল গিয়া সামাজিক দিক দিয়ে আমার আইডি এবং ব্যক্তিগতভাবে আপনারা যদি এলাকায় তদন্ত করে দেখতে পারেন, তো সেখানে আমরা অনেক কার্যক্রম চালাইছি। এলাকাবাসীর বিভিন্ন সমস্যাগুলো, যেমন হইল গিয়া নয়া চাঁদাবাজ তৈরি হয়েছিল 5ই আগস্টের পরে, সেই নয়া চাঁদাবাজদের মাধ্যমে হইল গিয়া এলাকাবাসী অনেক ভোগান্তির মধ্যে ছিল। তো সেই ভোগান্তির আমরা গেলাম, তাদের সাথে কথাবার্তা বললাম, তাদের সমস্যাগুলো কি সেগুলো জানলাম, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। এবং যারা নয়া চাঁদাবাজ গুলো আছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইন শৃঙ্খলার যে ব্যবস্থার মধ্যে সেটার মধ্যে আনার চেষ্টা করেছি। এই চাঁদাবাজ গুলোকে দমন করতে আমরা সফল হয়েছি। শুধু চাঁদাবাজ দমন এমন না, 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় ডাকাতি থেকে শুরু করে চুরি, ছিনতাই ইত্যাদি অনেক বেড়ে গেছিল। তখন প্রশাসন একবারে নড়বড়ে অবস্থা ছিল, তারা কোনো ব্যবস্থা নিচ্ছিল না ইত্যাদি। তো সেই সুবাদে আমরা প্রশাসন সাথে কাজ করে, প্রশাসনকে নিয়ে একসাথে কাজ করে আমরা সেই অপরাধগুলো দমন করার চেষ্টা করেছি। শুধু তাই না, যারা ছাত্র হত্যার সাথে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে টাকা পয়সার মাধ্যমে হোক এবং সামনাসামনি হোক, যারা ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, আমাদের যে সকল ছাত্র ভাইরা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের রক্তের সাথে যারা জড়িত ছিল, সেই সকল ছাত্র ভাইদের ন্যায় বিচার দেওয়ার জন্য, তাদেরকে আইনের আওতায় কিভাবে আনা হয়, এর জন্য আমরা কাজ করেছি। আমরা কাজ করেছি মিরপুর মডেল থানা এলাকাবাসীর বিভিন্ন বিষয়গুলো নিয়ে, তারা যে বিভিন্ন বিষয়গুলোর মধ্যে ভোগান্তির মধ্যে আছে, সেই ভোগান্তিগুলো আমরা কিভাবে সমাধান করব এই বিষয়ে কাজ করেছি। আমরা থানা পুড়ে যাওয়ার পরে, আমরা আপনারা সকলেই জানেন মিরপুর মডেল থানা 5ই আগস্ট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো সেই থানা ঠিক করার জন্য, ঠিক করা থেকে শুরু করে সেই থানা পরিষ্কার করা, A to Z কাজে আমরা অংশগ্রহণ করেছি।
অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আরেকটা প্রশ্ন আসলে আপনাকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই যে জুলাই, আগস্ট এবং আগস্টের সম্পূর্ণ মাসটা, এই সময়টিতে কিন্তু আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম বা এদের যারা আসলে ওই সময় যারা স্টেক হোল্ডার যারা ছিলেন, তাদেরকে আসলে আওয়ামী লীগ জমের মতো ভয় পেত। তো এমন কি হয়ে গেল যে আগস্ট বা পরবর্তী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আওয়ামী লীগের লোকজনরা বৈষম্য বিরোধীর কে ভয় পাওয়া বাদ দিয়ে দিল, বা আপনাদেরকে নিয়ে এখন হাসি তামাশা করে বা বিভিন্ন ধরনের অপপ্রচার করে? এটা আসলে একটা তো ব্যর্থতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের জন্য। তো এটা আসলে কেন হলো বলে আপনি মনে করছেন? আপনার কোশ্চেনটা যেটা হলো, এটা অবশ্যই আমাদের ব্যর্থতা। কারণ আমরা আমাদের আন্দোলনের সময় যে আমাদের ভূমিকা ছিল, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের স্টেক যেখানে ছিল, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা যেভাবে কাজ করেছিল, কিছু কলুষিত মানুষের কারণে এই প্ল্যাটফর্মে আজকে এইভাবে দাগ আছে। যেমন আমি আপনাকে বলি, আন্দোলনের সময় আপনি আন্দোলন করছেন, আমি আন্দোলন করছি, নাহিদ ভাই আন্দোলন করছে, পাশাপাশি অনেকেই আন্দোলন করছে। তো সেই সুবাদে সবাই কিন্তু বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই। তারা এক একজন আন্দোলন করার পরে কোনো আমাদের আরিফ সোহেল ভাই একটা কথা বলেছিল, আহ, আমরা যারা আছি সবাই হলাম গিয়ে ওভার রেটেড। যারা আন্দোলনে ভূমিকা রাখার পরেও কোনো কিছুর বিনিময় না নিয়ে চলে গেছে, তারা হলো ওভার রেটেড। তো সেই সুবাদে একটা কথা বলতে চাই, যারা কোনো ভূমিকা না নিয়ে চলে গেছে, যারা বৈষম্যদী প্ল্যাটফর্মের সাথে এখন সরাসরি ভাবে যুক্ত নাই, মনে প্রাণে যুক্ত আছে, বা সরাসরি ভাবে কমিটির মাধ্যমে কোনো যুক্ত নাই, তো তারা সরে যাওয়ার পরে কিছু সুবিধাবাদী এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের মাধ্যমে ঢুকেছে, এবং এই প্ল্যাটফর্মে ঢুকার পরে তারা বিভিন্ন ভাবে এই প্ল্যাটফর্মের নাম খারাপ করছে, এবং আমাদের প্ল্যাটফর্মে যে স্টেকটা ছিল, সেই স্টেকটা আজকে আমাদের মাঝে নাই। আমাদের প্ল্যাটফর্মটার মধ্যে একটা দাগ লাগছে। আমাদের প্ল্যাটফর্মটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আজকে আমাদের প্ল্যাটফর্মে বিলুপ্ত করার বিষয়েও প্রশ্ন আসে, আমাদের প্ল্যাটফর্মটাকে কেন বিলুপ্ত করছে না বিভিন্ন দল, যেমন বিএনপি থেকে শুরু করে অন্যান্য আদার যে দলগুলো আছে, তারা যেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যেই বৈষম্য বিরোধী কর্মসূচি তারা নিজেদের পোস্টে দিত, যেই দল একসময় নিজেরা যেটা কথা, যে দল একসময় নিজেদের কর্মসূচি না দিয়ে আমাদের কর্মসূচি তাদের পেজে পোস্ট করতো, সেই দল পর্যন্ত এখন প্রশ্ন তুলে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কেন বিলুপ্ত করা হচ্ছে না। এটা অবশ্যই আমরা মনে করবো এটার ভিতরে আমাদের ভুল আছে, আমাদের অনেক কার্যকলাপের ভুল আছে, যেই কারণে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা একটা গর্বের প্ল্যাটফর্ম, যেটা একটা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে আজকে কলুষিত হতে হচ্ছে, দাগ লাগতে হচ্ছে। আচ্ছা, এবারে আমি নাহিদ ইসলাম ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, আন্দোলনের সময় আপনার শিবির থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, প্রত্যেকেই এই একই প্ল্যাটফর্মের মধ্যে এসে আন্দোলন করেছে। তাহলে এমন কি হলো যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যারা ছিলেন, যারা সমন্বয়ক ছিলেন ছাত্র অধিকার পরিষদ থেকে, কিন্তু বৈষম্য বিরোধী থেকে নিরপেক্ষভাবে সেই সময় আন্দোলন করেছেন, বা আপনারাও তো এই ব্যানারে আন্দোলন করছেন, তো আপনারা আসলে এই বৈষম্য বিরোধীর কোনো কমিটিতে কেন যাননি? যেহেতু বলা হচ্ছে এটা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, তাতে এখানে তো আসলে প্রত্যেকটা দল মত সকলে এসে একসাথে কাজ করতে পারে। ধন্যবাদ মিনা জাবেদিন ভাই। আমার একটা বিষয় হচ্ছে, আমার এই বারবার ফোন আসার কারণে লাইনটা কেটে গিয়েছিল। ভাই যে কথাটা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে শিবির, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ সহ সকলে এখানে অংশগ্রহণ করেছিল। 5 জুন পতিত স্বৈরাচার খুনি সরকার যখন 18 সালের কোটা সংস্কারের যেই পরিপত্র, এটা যখন বাতিল করে, তারই পরিপ্রেক্ষিতে 5ই জুন রাত্রে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে, এবং 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত একটা র্যালির আয়োজন করে, একটা বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। 5 জুন যেদিন এই 18 সালে পরিপত্র বাতিল করা হয়, সে সময় আমি গোপালগঞ্জে আমার রাজনৈতিক সফরে ছিলাম। তো যখন শুনলাম যে এটা বাতিল করা হয়েছে, আর 18 সালের কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে যেহেতু ছাত্র অধিকার পরিষদের জন্ম, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের জন্ম, তাই আমি আমার সফর সংক্ষিপ্ত করে 5 তারিখ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, এবং 6 তারিখ মানে 5 তারিখ 2টা বা 3টার দিকে আমি ঢাকায় এসে পৌঁছাই, এবং সকালে ফজর নামাজের পরে নাস্তা বানি কেন্দ্রীয় লাইব্রেরির দিকে, যে ছাত্র আন্দোলন অর্থাৎ 24-এ যেই 6 জুনের যে আন্দোলন, যে প্রথম যে প্ল্যাটফর্ম, প্রথম দিন যে আন্দোলন, ওই আন্দোলনের উদ্দেশ্যে আমি রওনা করি, এবং কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমাদের যেই কর্মসূচি ছিল, এই কর্মসূচি শুরু করি, এবং এটা কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে আমরা টিএসসি হয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাই। এটা হচ্ছে শুরুর দিন। এই দিন
আমি ছিলাম, আমার ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ছিল, অর্থাৎ সেই সময় আমাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ছিল। যারা আগের সাবেক সভাপতি ছিল, ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ভাই ছিল, এবং পূর্বের সভাপতি বিনিয়ামিন মোল্লা ভাই ছিল, সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল হাসান ভাই ছিল, এবং আমাদের আরিফ আদিব ভাই ছিল, যারা আমাদের ছাত্র অধিকার পরিষদের একজন সদস্য ছিল, সক্রিয় সদস্য ছিল। এরকম ম্যাক্সিমাম আমরা ছাত্র অধিকার পরিষদের সদস্যরা সেদিন আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি, এবং আমাদের সাথে শিবিরের ভাইরা ছিল, ছাত্রদের ভাইরা ছিল, এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্ম থেকে যারা 23 সালে বের হয়ে গেছিল, আখতার হোসেন ভাই, নাহিদ ইসলাম, তারপর হচ্ছে আসিফ মাহমুদ, যারা উপদেষ্টা ছিল পরবর্তীতে, তারাও আমাদের সাথে কিন্তু 23 সাল পর্যন্ত তারা আমাদের একই প্ল্যাটফর্মে ছিল। কিন্তু পরবর্তীতে তারা ছাত্র শক্তি গঠন করে এবং বিভিন্ন অজুহাত দিয়ে তারা ছাত্র অধিকার পরিষদে বের হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ। এই সাবেক এবং বর্তমান সকলকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করি, যেন আমাদের 18 সালের যে আন্দোলন, এই আন্দোলনের ফল যদি বৃথা না যায়। সেজন্য আমরা ভিবি নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে, তার দিক নির্দেশনায় আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই আবার 24-এর যে আন্দোলন, ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষা, মেধাভিত্তি বাংলাদেশ গঠন করা, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা, এই প্রত্যাশা নিয়ে আমরা আবার 6 জুন প্রাথমিকভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, এবং শহীদ মিনারে গিয়ে আমরা 18 যে পরিপত্র, এই পরিপত্র বলবৎ রাখার জন্য আমরা দাবি জানাই। আমার ফেসবুকে যে কভার ফটো আছে, এই কভার ফটোতে গেলে দেখতে পারবেন আমি যে ছবিতে আছি, এই ছবিতে আমাদের উপদেষ্টা, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই ছিল, আছে, এবং হচ্ছে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাইও আমার এই কভার ফটোতে আছে। আমাদের ছাত্র অধিকার পরিষদের বর্তমান যে সভাপতি বিনিয়ামিন মোল্লা ভাই আছে, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভাই আছে, এবং বর্তমানে এনসিবির রনি ভাই আছে। এরকম অসংখ্য নেতাকর্মী আছে যারা বর্তমানে এনসিবির নেতৃত্ব দিচ্ছে। তো 24শে জুলাই বিপ্লবের যে বৈষম্য ছাত্র আন্দোলন ছিল, এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। 6 তারিখের পরে আমরা 9 তারিখে 7 কলেজের ব্যানারে নীলক্ষেত মোড়ে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে প্রোগ্রাম করি, 7 কলেজের ব্যানারে। এটা হচ্ছে 7 কলেজের প্রথম আন্দোলন হয়েছিল। সে আন্দোলনে আমি ছিলাম, আমাদের ছাত্র অধিকার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভাই ছিল ঢাকা কলেজের, তিতুমিল কলেজের নেওয়াজ খান বাপ্পি ভাই ছিল। এরকম আমরা 20-25 জন নিয়ে আমরা সাহস করে দাঁড়াই, আমাদেরকে পুলিশ ঘিরে ফেলে, কিন্তু আমরা ভয় নেই পেয়ে আমরা ছাত্রদের যেই আশা আকাঙ্ক্ষা, ছাত্রদের দাবি, এই দাবির প্রতি শ্রদ্ধা রেখে তাদের যে আশা আকাঙ্ক্ষা, ছাত্র অধিকার পরিষদের যেই মূল লক্ষ্য উদ্দেশ্য, ছাত্রদের অধিকার আদায়ের যেই উদ্দেশ্যে, এই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের বক্তব্যের পরে আমরা নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাব মোড় হয়ে বিক্ষোভ মিছিলটি আবার ঢাকা কলেজের সামনে প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব মোড়ে আবার নীলক্ষেত মোড়ে আসি। এটা কি ছিল? সার্বজনীন প্ল্যাটফর্ম। জি নাহিদ ইসলাম ভাই, আসলে ইতিহাস সালে তো অনেক কিছু চলে আসে, তবে মানে আমার মূল বিষয়টা হচ্ছে যে মানে 5 আগস্ট পরবর্তী সময় আসলে কেন আপনারা এই এক প্ল্যাটফর্মে থাকলেন না, বা এই এক প্ল্যাটফর্মে আন্দোলনগুলো করলেন না, এই জায়গাটা যদি একটু সরাসরি আসতেন। এটা আসতেছে ভাই, একটু বললাম আর কি। এরপরে 10 তারিখে আমরা আবার একটা ব্র্যান্ডে আমরা প্রোগ্রাম করি, এই ধারাবাহিক প্রোগ্রাম চলে। এই প্রোগ্রামের এক পর্যায়ে 13 জুন আমার ফেসবুকে আমি গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা পোস্ট শেয়ার করেছি। 13 জুন 5 কলেজের, অর্থাৎ 7 কলেজের 5 কলেজ, ইডেন কলেজ আর বদ্রীনাথ কলেজ বাদে বাকি যে 5 কলেজ আছে, এই 5 কলেজ মিলে আমরা টিএসসির মাঠে একটা মিটিং করি, যে বৈষম্য ছাত্র আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে, এর সাফল্যের দিকে যাওয়ার জন্য আমাদের কিছু ঐক্যবদ্ধ কাঠামোর দরকার, কিছু কলেজের কমিটি দেওয়া দরকার, যাদের নেতৃত্বে কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে আসবে। এর পরিপ্রেক্ষিতে 29 জুলাই 7 কলেজের মধ্যে ঢাকা কলেজের, বদ্রীনাথ কলেজ, ইডেন কলেজ না, বদ্রীনাথ, মানে এরকম 5টা কলেজের কমিটি দেওয়া হয়। এর মধ্যে ঢাকা কলেজের কমিটি দেওয়া হয়। ঢাকা কলেজের কমিটি দেওয়ার কমিটির হচ্ছে প্রধান সমন্বয় করা নাজমুল হাসান ভাইকে, 2 নম্বরে ছিল মোহাম্মদ রাকিব, এবং প্রধান যে সহ সমন্বয়ক ছিল 1 নম্বরে ছিল আমার নাম মোহাম্মদ নাহিদ আলম, যখন নাহিদ ইসলাম ছিল। হ্যাঁ, এটা কি ছিল? সার্বজনীন প্ল্যাটফর্ম। এই যে 6 জুন অর্থাৎ 5ই জুন থেকে শুরু হয় প্ল্যাটফর্মটি, আগস্টের 5 তারিখ পর্যন্ত চলে। এখানে আমাদের সাথে ঢাকা কলেজের আমরা ছাত্র অধিকার পরিষদের ছাত্র যারা ছিলাম, তারা প্রত্যক্ষ নেতৃত্বে ছিলাম। আমরা ব্যানার ফেস্টিং সহ সবকিছু আয়োজন করতাম, মাইকের আয়োজন করেছি, এবং যখন টাকা পয়সা শর্ট পড়তো আমরা অন্যান্য সংগঠন যারা তাদের কাছে নিতাম। আমাদের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রেদওয়ান ভাই ছিল, যার বাড়ি রংপুর, সে আমাদের সাথে ছিল, এবং তার যে ছাত্র আন্দোলনে যারা ছিল, ইসলামী ছাত্র আন্দোলনে, তারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। শিবিরের ভাইরা ছিল, তখন তো অবশ্য তাদেরকে শিবির বলে পরিচয় জানতে পারিনি, কিন্তু পরবর্তীতে জানতে পারি তারা শিবিরের রাজনীতির সাথে জড়িত। তারাও ছিল, বাম সংগঠনের ওরাও ছিল। আমার বন্ধু রাহাত
ওরা ছিল। এরকম বৈষম্য আন্দোলন যেমন রাজনৈতিক প্ল্যাটফর্মে সবাই ছিল, সমস্ত ছাত্র সংগঠন ছিল, ছাত্রদের ভাইরা ছিল এবং অরাজনৈতিক যারা তারাও ছিল। ঢাকা কলেজের মধ্যে সর্বপ্রথম প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ে আমার জুলজি ডিপার্টমেন্টের 5টা ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম মেসেঞ্জার খুলি, যার মাধ্যমে আমরা বিভিন্ন আপডেট দিতাম, বিভিন্ন প্রোগ্রামের আপডেট দিতাম, কর্মসূচি আপডেট পাওয়া যেত। তো মূল বিষয় হচ্ছে 5 তারিখ পর্যন্ত এই বৈষম্য ছাত্র আন্দোলনের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। ঢাকা কলেজের যে সমন্বয় কমিটি করা হয়েছিল 30 জনের, এর মধ্যে ছাত্র অধিকার পরিষদের 10-11 জন ছিল, তারপরে ছাত্র শিবিরের যারা যাদের নাম পরিচয় ছিল না এদের ছিল, ছাত্রদের কয়েকজন ভাই ছিল এবং বাম সংগঠনের ছিল, অরাজনৈতিক সংগঠনের অনেকে ছিল। আমার ডিপার্টমেন্ট জুলজি ডিপার্টমেন্টের 30 জনের 6 জন ছিল আমার জুলজি ডিপার্টমেন্টের ছোট ভাই। তো এইভাবে এটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম যে আমি ছাত্র অধিকার পরিষদ করার কারণে 5 তারিখের পরে ঢাকা কলেজের যে কমিটি দেওয়া হয় এই কমিটিতে আমার নাম দেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি বৈষম্যের কমিটিতে আসতে চান তাহলে আপনাদেরকে আপনাদের সংগঠন থেকে পদত্যাগ করতে হবে। আমাদের নাজমুল হাসান ভাইকে বলা হয়েছিল আপনাকে কেন্দ্রীয় কাঠামোতে রাখা হবে আপনি যদি আপনার সংগঠন থেকে পদত্যাগ করেন। নাজমুল ভাই 18 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর জুলাই আন্দোলন পর্যন্ত তিনি ছাত্র অধিকার পরিষদে প্রত্যক্ষ জড়িত ছিল এবং জুলাই আন্দোলনের 5 তারিখ পর্যন্ত জড়িত ছিল। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলছি এবং দেশবাসীর উদ্দেশ্যে বলছি যে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, জাতির আশা আকাঙ্ক্ষার একটা আস্থার একটা প্ল্যাটফর্ম ছিল। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জুলাই বিপ্লবে বাংলাদেশের 18 কোটি মানুষ যেমন ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছিল এবং আপনারা দেখে থাকবেন যে বন্যার সময় মানুষ লক্ষ লক্ষ টাকা মানুষের আমাদের মা বোনেরা তাদের গহনা পর্যন্ত দান করেছিল এই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন যারা ছিল তাদেরকে বিশ্বাস করে বন্যার্থদের সাহায্য করার জন্য। কিন্তু এই সার্বজনীন এবং বিশ্বস্ত প্ল্যাটফর্মটাকে কিছু সংখ্যক সুবিধাবাদী যারা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে বিভিন্ন অজুহাত নিয়ে বের হয়ে আসে, সুবিধাবাদী এবং কি বলবো এটা এরকম বলার কোনো ভাষা নেই, সুবিধাবাদী তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল এবং তাদের যেই দীর্ঘদিনের যেই লোভ লালসা ছিল এইটাকে বাস্তবায়ন করার জন্য জাতির সাথে একটা প্রতারণায় লিপ্ত হয় এবং তারই পরিপ্রেক্ষিতে এই সার্বজনীন প্ল্যাটফর্মটাকে তারা একটা তাদের সিন্ডিকেটে পরিণত করে। এর ফলে কি হয় যে আমাদের সারা দেশে ছাত্রদের যে গ্রহণযোগ্যতা ছিল এই গ্রহণযোগ্যতা তারা নষ্ট করে ফেলে এবং আমরা কি দেখতে পাচ্ছি তারা বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতি করতেছে। তাদের যে আমাদের যে 2 জন উপদেষ্টা ছিল মাহফুজ ভাই সহ 3 জন, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে এই উপদেষ্টারা গিয়ে আমাদের যে দাবি দাবাগুলো ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের যে আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এগুলো বাস্তবায়ন করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম আমাদের নাহিদ ভাইয়ের যে উপদেষ্টা সে নগদ থেকে তার যে উপদেষ্টা যে পিএস তিনি থাকাকালীন হোক ও তার পরবর্তীতে হোক সে পিএস কি করেছে কোটি কোটি টাকা তার নামে দুর্নীতির। আপনার মূল যে বিষয়টা সেটা বুঝতে পেরেছি যে আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনে তাদেরকে বলা হয়েছিল যে যদি বৈষম্যর কোনো পদে আসতে চায় তাহলে সেখান থেকে পদত্যাগ করে আসতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমি ফারহান ইশাক ভাই আমি আপনার কাছে আসছি, সেটা হচ্ছে এই যে গত 25 জুন যে আপনাদের কাউন্সিলের যে নির্বাচনটা হলো কেন্দ্রীয় কমিটির জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তো এই জায়গাটা যদি আসলে আমরা দেখি যে আপনার সেখানে হচ্ছে রিফাত রশিদ যিনি আসলে আপনার আহ্বায়ক হিসেবে বা সভাপতি হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এনসিপির একজন নেতা। এরপরে ওখানে যারা ভোট দিতে গিয়েছেন সে জায়গায় আহ্বায়ক হচ্ছে আপনার জাতীয় যুব শক্তির তারিকুল ইসলাম, এরপরে এনসিপি নেতা হান্নান মাসুদ, এরপরে আপনার হচ্ছে বাকশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র সংগঠক আপনার হচ্ছে নাইমা বেদিন। তো এই যে ভোটটা যেটা হলো সেটা হয়েছে আপনার জাতীয় যুব শক্তির হচ্ছে অফিসে, আবার ভোট দিয়েছে হচ্ছে বিভিন্ন মানে তাদেরই এই যে ছাত্র শক্তি থেকে যে উঠে আসা যে মানে যারা ছিল ওই টাইমটাতে তারা এখন যেহেতু এনসিপি বা যুব শক্তি বা এই জায়গাগুলোতে গিয়েছে ওনারা ভোট দিয়েছে। তো এই জায়গাটা অনেকে বলছে যে আসলে এটা আসলে মানে ইলেকশন হয় না, এটা একটা সিলেকশন হয়েছে এবং এরা আসলে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে নামে অরাজনৈতিক বললেও তাদের আসলে কার্যক্রমগুলো আসলে রাজনৈতিক ভাবে হচ্ছে। তো এই জায়গাটায় ফারহান ইশাক ভাই আপনি এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। শুরুতে বলতে নিছিলাম অনেকে অনেক কথা বলে পক্ষান্তরে কিন্তু সেই কথা হয় না। তো শুরুতে আমি বলি যেহেতু নাহিদ ইসলাম ভাই বলছে সে গণ অধিকার বা ছাত্র অধিকার পরিষদের কমিটিতে থাকার কারণে তাকে বৈষম্যবিরোধী কমিটি বা বৈষম্যবিরোধী যে প্ল্যাটফর্ম সেখানে তাকে রাখা হয়নি। তো আমার যদি ব্যাকগ্রাউন্ড আপনি যাচাই করেন আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সদস্য ছিলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটার একজন মানে কমিটির একজন মেম্বার ছিলাম।
তো সেই সুবাদে আন্দোলনের পরে প্ল্যাটফর্মে আমি যখন কমিটিতে মানে ঢোকার জন্য ট্রাই করি, যখন আমি বলি যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের হয়ে কাজ করব, তখন আমাকেও বলা হয়েছিল আপনি হয় একটা রাজনৈতিক দলে কাজ করবেন, না হলে অরাজনৈতিক হয়ে এটার ভিতরে কাজ করতে হবে। তখন আমি আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কথা বললাম আমি যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে এই প্ল্যাটফর্ম গড়ে হয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি দেশের জন্য ভালো কিছু করতে পারবো, সেই সুবাদে আমি আমার সেখান থেকে পদত্যাগ করার মাধ্যমে, আমার আইডিতে এখনো কাগজ আছে, তো পদত্যাগ করার মাধ্যমে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মডেল থানার মুখ্য সংগঠক হিসেবে হইতে পারি, যে সরাসরি বলা যায় যে কমিটিতে আমি ঢুকতে পারি। তো নাহিদ ইসলাম ভাই যে জবাব সে এখানেই পাইছে যে আমি নিজেই পদত্যাগ করে আসছি, যেহেতু এটা একটা অরাজনৈতিক, এখানে আপনি যেই দলই করেন না কেন, আন্দোলনের সময় হয়তো সব দল আমরা একসাথে আন্দোলন করেছি, বাট এটা যেহেতু অরাজনৈতিক হিসেবে কাজ করবে, এটা প্রত্যেকটা দলের বিষয় এমন হইতে পারে, ধরেন কালকে এনসিপি কোনো দোষ করলো, এনসিপির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলবে, বিএনপি দোষ করেছে, বিএনপির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলবে, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, যেই দোষ করুক এর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কথা বলবে। কিন্তু এটার ভিতরে যদি রাজনৈতিক ব্যক্তিরা থাকে, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা পিছুটান থাকবে, আর পিছুটান যখন থাকবে তখন আপনি ধরেন মডেল থানার আহ্বায়ক, আপনি কখনোই আপনি মডেল থানার আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, পাশাপাশি হইলো মডেল থানা ছাত্র দলের হইলো গিয়ে আপনি যুগ্ম আহ্বায়ক বা এরকম টাইপের কিছু, তখন আপনি আপনার দলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে থেকে কখনো কোনো কথা বলবেন না, আপনার দলের কখনো কোনো দোষ আপনি দেখবেন না, যেটা সরাসরি কথা। তো আপনার যদি একবারে সশরীরে যদি অরাজনৈতিক ভাবে কাজ করতে হয়, দেশের জন্য কাজ করতে হয়, যার বিপক্ষে গিয়েই হোক, যার বিপক্ষে কথা বলা লাগে, তো আপনার অবশ্যই কোনো রাজনৈতিক ট্যাগ থাকা যাবে না, কোনো রাজনৈতিক পোস্ট পদবি থাকা যাবে না, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, তাহলেই আপনি অরাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করতে পারবেন। এবং আপনার দ্বিতীয় নাহিদ ভাই যে দ্বিতীয় কথাটা বলছিল সেটা হলো গিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম, আপনি যে কোয়েশ্চেনটা করছেন, জাহিদ ভাই থেকে শুরু করে আমাদের ছাত্র সংসদ, তারপর এনসিপি, সকলে ভোট দিছে। তো এখানে যদি আপনারা ভালো মতো খেয়াল করেন, প্রথম যে কেন্দ্রীয় কমিটিটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এখানে যারাই ভোট দিয়েছে তারা সেই প্রথম কেন্দ্রীয় কমিটির মেম্বার যারা এখানে ভোট দিয়েছে। এর বাইরে যদি আপনি খেয়াল করেন, মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটি, তারপর আমি থানা কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, এখানের কেউ কিন্তু এখানে এসে ভোট দিতে পারেনি। ভোট কারা দিতে পারছে? যাদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়েছে, যারা শুরু থেকে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করেছে, তাদের মাধ্যমে। হয়তোবা নাহিদ ভাই বলেন, হয়তোবা জাহিদ ভাই বলেন, হয়তোবা অন্য আদার্স যারা আছে তারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে মুভ করে কেউ গণতান্ত্রিক ছাত্র সংসদে চলে গেছে, কেউ এনসিপিতে চলে গেছে, কেউ যুব শক্তিতে চলে গেছে, বা আদার্স কোনো দলে চলে গেছে, সেটা বিষয় না। তারা একসময় যেহেতু বৈষম্য বিরোধী কেন্দ্রীয় মেইন যে কমিটি সেটার ভিতরে ছিল, তো তারা ভোট দিয়েছে। তারা ভোট দিয়ে কাদেরকে নির্বাচন করেছে? যারা অ্যাটলিস্ট বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সঠিক যে মানদণ্ড, সঠিক যে স্টেক, এটা ধরে রাখতে পারবে। যে কাউরে বৈষম্য বিরোধী কমিটির, আর সবচেয়ে বড় কথা হলো এটা প্রপার ভোটের মাধ্যমে হয়েছে। এখানে অনেকে অনেক কথা, অনেক প্রোপাগান্ডা দিতে পারে যে আগের থেকে লিস্ট করা এর মাধ্যমে হয়েছে, না, এটা যে যারা যোগ্য মনে করেছে সেই ভোটের মাধ্যমেই হয়েছে। আরেকটা কথা, রিফাত রশিদ ভাই হয়তো এনসিপির পদে চলে গিয়েছিল, কিন্তু সে এনসিপির থেকে পদত্যাগের মাধ্যমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানের কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে রিফাত রশিদ উনি যে এনসিপি থেকে পদত্যাগ করেছেন, করে যে আসলে বৈষম্য বিরোধীতে এসেছেন, ওই জায়গাটা কিন্তু উনি এখনো পরিষ্কার করে কোনো কিছু বলেননি। আর আরেকটা বিষয় হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌখিকভাবে বা সকল জায়গায় আসলে বলা হচ্ছে যে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভেরিফাইড যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে আপনারা যদি দেখেন যে পেজের যে ডেজিগনেশন, সেখানে দেওয়া আছে ইউথ অর্গানাইজেশন, এর পাশে আবার দেওয়া আছে পলিটিক্যাল অর্গানাইজেশন। তো এখন এই বিষয়টা আসলে কেন দেওয়া আমি নিজেও আসলে বুঝি না। আপনারা যদি তাদের পেজে গিয়ে আপনারা খুব ভালোভাবে দেখেন, তাহলে দেখবেন ওখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ইউথ অর্গানাইজেশন আর একটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন। যদি এটা পলিটিক্যাল অর্গানাইজেশন যদি নাই হয়, তাহলে সেখানে তারা পলিটিক্যাল অর্গানাইজেশন এই অপশনটা তারা দিয়ে রেখেছে কেন, এটা একটা প্রশ্ন। এবারে আমি এই প্রশ্নের উত্তরটা আপনি ফারহান ইসলাম এটা পরবর্তীতে দিবেন। আর আমি আবারও নাহিদ আলম ভাই আপনার কাছে আসছি, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আসলে আপনাদের ওই সময় বলা হয়েছে যে আসলে
এই যদি বৈষম্যতা যদি আসলে আসতে চায় তাহলে হচ্ছে আপনার পদত্যাগ করে আসতে হবে বা এই বিষয়গুলো। তো আপনার কাছে আসলে আপনি যেটা বলছিলেন যে এটাকে আসলে রাজনৈতিক হাতে মানে রাজনৈতিক ভাবে আসলে ব্যবহার করা হচ্ছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটিকে অরাজনৈতিক হলেও, তো এইটাকে কি আসলে এনসিপি কি কুক্ষিগত করে বা ঢাবি কেন্দ্রিক একটা সিন্ডিকেট তৈরি করে কি আপনার কাছে কি মনে হয় যে তারা আসলে পুরো জিনিসটাকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নিয়ন্ত্রণ করছে, বা তাদের বিভিন্ন ধরনের মিছিল মিটিং এ এই বৈষম্য বিরোধীর বিভিন্ন থানা পর্যায়ে কমিটিগুলোতে বাস পাঠিয়ে তাদের এই মিছিল মিটিং গুলোতে নিয়ে যাচ্ছে কিনা, এই বিষয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে? অবশ্যই ভাই, আপনি যে কথা বলেছেন অবশ্যই এর সাথে আমি একমত। একমত বলতে কি, যে বৈষম্য ছাত্র আন্দোলন এটা একটা এনসিপির একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। যদি তাই না হবে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি হয়েছে এটা তো টিএসসি এরা করতে পারতো। এটা যুব শক্তির রূপায়ণ টাওয়ারে যুব শক্তির যে অফিস আছে এই অফিসে কোনো আয়োজন করতে হবে। তাদের অফিসটা কোথায়? তারা তো যুব শক্তির যে কেন্দ্রীয় অফিস আছে এই অফিসে তারা ভোটের আয়োজন করেছে। নির্বাচনের যেই দায়িত্বে যারা ছিল তারা এনসিপির নেতা। আর আমরা তো জানি যে আমাদের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপির আহ্বায়ক, তিনি বলেছিল কথায় কথা বিভিন্ন সময় এনসিপির বিভিন্ন নেতারা বলেছিল যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বিলুপ্ত করা হয়েছে। বিভিন্ন চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়মের কারণে ছাত্ররা বিভিন্ন রকম অপকর্ম করায়, অপকর্মের সাথে জড়িত থাকা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অপকর্ম করায় এই যে প্ল্যাটফর্মটা ছিল এই প্ল্যাটফর্মটা বিলুপ্ত করা হয়েছে। তিনি বলেছিলেন যে বৈষম্য ছাত্র আন্দোলন বলতে কমিটি বলতে কোনো অস্তিত্ব নাই, আর এটা বিলুপ্ত করা হয়েছে। কিন্তু এটা বিলুপ্ত করার পরে পরবর্তীতে কেন আবার গতকালকে এই বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হলো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আর এটা তারা তো করতে পারতো, এই যে এই নির্বাচনটা যেহেতু অরাজনৈতিক যদি হয়ে থাকে তাদের ভাষা মতে, তাহলে তো এটা তারা টিএসসি করতে পারতো, যেটা আমরা করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারতো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত আন্দোলন সেখানে হয়েছিল, অথবা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে করতে পারতো আয়োজনটা। কিন্তু তা না করে তারা কোথায় করেছে? এনসিপির অফিসে করেছে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এইখানে কোন রকম বলার অবকাশ নাই যে এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এটা অবশ্যই একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং এনসিপির একটা শাখা সংগঠন হিসেবে কাজ করতেছে। জি নাহিদ আলম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি এই যে আপনি যে প্রশ্ন দুটা করেছেন সম্ভবত ফারহান ইশাক ভাই এইগুলোরও উত্তর দিবেন, এবং আমার গত যে প্রশ্নটা ছিল সেটা দিয়ে আপনি এবার শুরু করেন। আচ্ছা, নাহিদ ভাইয়ের করা এবং আপনার করা প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি একটা অঙ্গ সংগঠন, পাশাপাশি হইলো গিয়া নাহিদ ভাইয়ের একটা বক্তব্য এবং এনসিপির ব্যাখ্যা সম্পর্কে। আচ্ছা, এখানে হইলো গিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির কোনো অঙ্গ সংগঠন না। কারণ এটা যদি এনসিপির অঙ্গ সংগঠন হইতো, আগের কমিটি যারা আছে, আমি একবার খোলামেলা আপনাদের বলি, যদি আগের কমিটি যারা আছে, ধরেন আমি হইলাম গিয়া সামনে রাজনীতি করব, এটার আগে আপনার যে কোশ্চেনটা ছিল সেটা হলো গিয়া বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের পেজে লেখা আছে ইউথ অর্গানাইজেশন, পাশাপাশি লেখা আছে পলিটিক্যাল অর্গানাইজেশন। ইউথ অর্গানাইজেশন বুঝাচ্ছে ছাত্র একটা অর্গানাইজেশন, এবং পলিটিক্যাল হলো গিয়া যেটা রাজনীতি করবে, ঠিক আছে? তো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যদি অরাজনৈতিক হয় তাহলে এটা কেন দেওয়া থাকবে? টোটাল কথা এইটা না, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মই ছিল। বাট এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের যারা ছাত্র নেতা আছে, যারা হইল গিয়া বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কন্ট্রোল করতেছে, যারা দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, ধরেন থানা কমিটি থেকে শুরু করে উপজেলা পর্যায়ে কমিটি, যতগুলো কমিটি আছে সেখানের হয়ে কাজ করতেছে, যারা দেশের জন্য কাজ করতেছে, গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য কাজ করতেছে এবং 24-এর চেতনা ধারণ করে কাজ করতেছে, সেই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মে যারা আছে তারা কিন্তু, আপনারা মানেন বা না মানেন, এখানে যারা আছে তারা দেশের জন্যই কাজ করতেছে। তো এখানে যদি পলিটিক্যাল অর্গানাইজেশন দেওয়া থাকে, এটা পলিটিক্যাল অর্গানাইজেশন হয়ে যাচ্ছে না, এটা একটা ইউথ অর্গানাইজেশন এবং পলিটিক্যালি এটাকে হ্যান্ডেল করা হচ্ছে। তাই এটা একটা, আবার পলিটিক্যালি বলতে যে নাহিদ ভাই আবার অন্যদিকে নিয়ে যাবে যে এটা এনসিপি বা অন্যান্য কোনো দল হ্যান্ডেল করছে, এমন না। এনসিপির কোনো অঙ্গ সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না এবং ভবিষ্যতেও হবে না। কারণ এনসিপির অঙ্গ সংগঠন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হতো, তাহলে আমাদের বড় বড় নেতারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপি, যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদে চলে গেছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরাসরি পদত্যাগ করে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো, সেই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোতে যুক্ত হতো না। যেমন আমি যদি ভবিষ্যতে গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমার বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যে আমার পদ আছে মুখ্য সংগঠক, সেখান থেকে আমার পদত্যাগ করে আমার ছাত্র সংগঠনে চলে যেতে হবে। তাহলে আর যেটা বললো বাসে করে লোক নিয়ে যাওয়া,
বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো নেতা বা নেতাকর্মী বা কোনো ছাত্র নেতা, কোনো ছাত্র প্রতিনিধি কখনো আজ পর্যন্ত এনসিপির কোনো প্রোগ্রামে বাসে করে যায় নাই। হ্যাঁ, এমন আছে, আপনি এটা বলতে পারেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ধরেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করি, আমার বিএনপির প্রতি টান থাকতে পারে, আমার এনসিপির প্রতি টান থাকতে পারে, এবং আদার যে দলগুলো আছে সেটার প্রতি আমার টান থাকতে পারে। তো সেই সুবাদে তারা যদি নিজ ইচ্ছায় সেই প্রোগ্রামে যায়, সেটা দায়ভার কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে না। কিন্তু যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা ওই দলের ওই পদবীর সাথে সংযুক্ত আছে, তাকে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হয় পদত্যাগ করে যেতে হবে, নাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব হলো তাকে বহিষ্কার করে দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে। তারপর নাহিদ ভাইয়ের কথা, আচ্ছা আমি নাহিদ ভাই, আমাদের যে নাহিদ ইসলাম ভাই, তার কাছে আমি কোশ্চেন করতে চাই, আপনিও তো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের একটা মেম্বার ছিলেন। এখন আপনি আপনি ধরেন আপনি মেম্বার ছিলেন, আমি মেম্বার ছিলাম, বাংলাদেশের হাজার হাজার মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেম্বার ছিল। তো নাহিদ ভাইয়ের একটা কথায় সে বিলুপ্ত ওইভাবে বলে নাই। আপনি যদি টোটাল মিনিংটা দেখেন তাহলে কখনোই সে বলে নাই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বিলুপ্ত হয়েছে, এরকম বলে নাই। সে বলেছে যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নাম ভাঙায় চাঁদাবাজি করতেছে, যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নাম ভাঙায় বিভিন্ন অপকর্ম করতেছে, সেই সকল কমিটিগুলোকে বিলুপ্ত করা হয়েছে। শুধু তাই না, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা করে। প্রত্যেকটা মানুষ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে, যারা সিনিয়র আছে তারা শ্রদ্ধা করে এবং ছোট যারা আছে তারা সম্মান করে। তো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে এখন ধরেন আপনি কোথাও চাঁদাবাজি করতেছেন, আপনি কমিটির কেউই না, বাট আপনি গিয়ে সেখানে যদি বলেন আমি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতা, আমার চাঁদা দাও, তাহলে সে দিবে, কারণ সে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে করতেছে, সে ভাবতেছে এখন বৈষম্য। আর সবচেয়ে বড় কথা, কয়েকটা দল, কয়েকটা পলিটিক্যাল পার্টি এমন ভাবে ছড়াচ্ছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা নেতাকর্মী আছে তারাই দেশ চালাচ্ছে, কিন্তু এমন না। দেশ বর্তমানে চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কেউ দেশ চালানোর সাথে যুক্ত না। আসিফ ভাই যদি বৈষম্যদী প্ল্যাটফর্মে এখন থাকতো, সে দেশ চালাইতে পারতো না, সে বৈষম্যদী প্ল্যাটফর্ম থেকে সরে গিয়ে দেশে উপদেষ্টা যে পদ আছে সেখানে সে কার্যক্রম করতেছে। তো বৈষম্যদী প্ল্যাটফর্মের নাম দিয়ে যদি কেউ চাঁদাবাজি, কেউ দুর্নীতি করে, তার দায়ভার সে যদি কমিটিতে না থাকে। এই যে আপনি শুরুতেই আমাকে কোয়েশ্চেন করছিলেন, রিফাতুল হক শাওন, পারভেজ, তারপর হলো সাদমান সাজিদ, তারা বৈষম্যদী প্ল্যাটফর্মের নাম দিয়ে চাঁদাবাজি করেছে, অথচ আপনি ভালো মতো খেয়াল করে দেখেন তাদের নিউজ আসার 1.5 মাস আগেই তারা বহিষ্কার। তো 1.5 মাস আগেই যদি তারা বহিষ্কার হয়, এখন যদি তারা বৈষম্যদী প্ল্যাটফর্মের নাম দিয়ে চাঁদাবাজি ইত্যাদি করে, তাহলে কি বৈষম্যদী প্ল্যাটফর্ম কি কোনো প্রকার দায়বদ্ধ হবে? হ্যাঁ, এতটুকু করতে পারে, তাদেরকে উচিত আইনি ব্যবস্থার মাধ্যমে আইনের আওতায় তুলে দিতে পারবে। এটার চেষ্টা তো করতেছেই, তাদেরকে আইনের প্রশাসন খুঁজছে। তো এর জন্য যে আপনি একবারে বৈষম্যদী প্ল্যাটফর্মকে দায়বদ্ধ করবেন এমন না। আর যেটা দ্বিতীয় কথা, নাহিদের বক্তব্য যদি সরাসরি এইটাও দিত আমি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বিলুপ্ত করে দিব, সেইটা দেয় নাই, বা সরাসরি যদি এইটাই দিত, তাহলে আপনি একটা কথা বলেন, আপনি আন্দোলন করছেন, আমি আন্দোলন করছি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের মাধ্যমে, আপনি মেনে নিবেন, আমি মেনে নিব না, আমার ক্ষেত্রে আমি কখনোই মানবো না। তো একটা ব্যক্তি, একক ব্যক্তি, একটা ব্যক্তির কথায় কখনোই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না, কারণ এটা হাজার হাজার আহত যোদ্ধা ভাইদের তৈরি করা একটা প্ল্যাটফর্ম। এখানে যে একক ছন্দ নেতা এরকম নাই, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের কোনো একক ছন্দ নেতা ছিল না, থাকবে না। এটা হাজার আহতের একটা প্ল্যাটফর্ম, যারা আন্দোলন করেছে তাদের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম কোনো একক ব্যক্তি বিলুপ্ত করতে পারবে না এবং কখনো করতে সক্ষম হবে না। জি, ফারহান ইশরাক ভাই ধন্যবাদ। এটা অবশ্যই ঠিক, যে কারণ নাহিদ ইসলাম তো বৈষম্য বিরোধীর কোনো কমিটিতে বা উনি আহ্বায়ক ছিলেন না, আহ্বায়ক ছিলেন ওই সময় হাসনাত আব্দুল্লাহ। উনি যদি এই কথাটা বলতেন যে বৈষম্য বিরোধী এই প্ল্যাটফর্মটি বিলুপ্ত ঘোষণা করছি, তাহলে সেটা ছিল। নাহিদ ইসলাম ওই সময়টিতে আপনার এনসিপির সভাপতি হয়ে গিয়েছেন, তো অবশ্যই ওনার কথার এখানে কোনো ভ্যালু থাকবে না। আর উনি ওইখানে যে বিষয়টা বুঝিয়েছিলেন যে আসলে যারা এই সমন্বয়ক যে পরিচয়টা, উনি মূলত এই সমন্বয়ক পরিচয়ের উনি বিলুপ্তির কথা বলেছিলেন। তো সর্বশেষ আমি আপনাকে একটা প্রশ্ন করে রাখছি, এটা পরবর্তীতে আপনি উত্তর দেবেন। সেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আসলে আপনারা কি চাচ্ছেন এই প্ল্যাটফর্মটির দ্বারা, বাংলাদেশে কি করতে চাচ্ছেন? এটা আমি নাহিদ আলম ভাই, আমি আপনার কাছে আসছি এবং আপনার কাছে আমি শেষ প্রশ্নটি করছি। সেটা হচ্ছে আপনি কি চান, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি আসলে বিলুপ্ত ঘোষণা করে দেওয়া উচিত, নাকি এটাকে নতুন নেতৃত্বের মাধ্যমে গুছিয়ে নিয়ে এসে আবারও আপনার ওই জেলা, থানা, বিভাগীয় পর্যায়ে বিভিন্ন কমিটি দিয়ে তারা তাদের কার্যক্রমগুলো করবে? নাহিদ আলম ভাই। ধন্যবাদ ভাই, অনেকক্ষণ হয়েছে। যেটা বলতেছিলাম যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এরা উপদেষ্টা হয়েছে কোন কোটায়? এরা বৈষম্য ছাত্র আন্দোলনে যে কমিটি ছিল, এই কমিটির মেম্বার হওয়ার কারণে, সমন্বয়ক হওয়ার কারণে, বাকি যে সমন্বয়করা ছিল এবং যারা আন্দোলন করেছিল তাদের সাপোর্টে, তাদের সহযোগিতায় তারা উপদেষ্টা হয়েছে, তাদের পরামর্শে, তাদের সমর্থন থাকা উপদেষ্টা হয়েছে। তাহলে যাদের সমর্থনে তারা উপদেষ্টা হয়েছে, যে প্ল্যাটফর্মের কারণে তারা উপদেষ্টা হয়েছে, সেই প্ল্যাটফর্মকে কিভাবে তারা অস্বীকার করতে পারে? এই একটা বিষয়। অবশ্যই হিসেবে
এই বৈষম্য ছাত্র আন্দোলন কাজ করতেছে। এটা বলুক আর না বলুক, লাউ আর কদু আমরা কিন্তু একই জিনিস জানি। সেটা এখানকার বৈষম্য ছাত্র আন্দোলনের যে কমিটি আছে বা যে সারা দেশে যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের কমিটি গঠন, পুনর্গঠন, দিক নির্দেশনা, পরামর্শ সবকিছু দিচ্ছে এনসিপির নেতা কর্মীরা। আর এরা কি কারণে দিচ্ছে, এরা কি কারণে জিয়ে রাখছে? এই যে দীর্ঘ এক বছর থেকে তারা এটা জিয়ে রাখেছে, এটা তারা বলবৎ রেখেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা শত শত কোটি টাকা দুর্নীতি করেছে, 1,000 কোটি টাকা দুর্নীতি করেছে। আপনারা এই দুর্নীতি করার কারণে এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায়, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ, বদলি, ট্রান্সফার সহ বিভিন্ন কাজে তারা বিভিন্ন অপকর্মে দুর্নীতির সাথে তারা জড়িত আছে। আমার উপজেলায় যে সমন্বয়ক পরিচয় দেয়, সেও এরকম লক্ষ টাকার দুর্নীতির তার নামে অভিযোগ হয়েছে। এরকম এই যে ফারহান যে বলছে, ফারহানও জানে যে তার পরিচিত অনেকে আছে এরকম অপকর্মের সাথে জড়িত। বিভিন্ন হাট বাজার দখল, টেন্ডার নেওয়া, থানায় যা বসে থাকা। বৈষম্য ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক সদস্য, তাদের কি কাজ থানায়? আমরা না 18 সাল থেকে রাজনীতি করি, 24 সালে জুলাই বিপ্লব করেছি, 7 বছর আমাদের ট্রেনিং আছে, রাজনৈতিক ট্রেনিং। 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে গেছিলাম। 8 তারিখ পর্যন্ত রাস্তাঘাট পাহারা দিয়েছি। 8 তারিখের পরে যখন দেখলাম ট্রাফিক কাজ করতেছে না, তখন ট্রাফিক 10 নম্বরে আসি, রাতের 12টার পরে 12টাতে 1:30 পর্যন্ত ছিলাম। আমরা তো এটা ব্যবহার করে কোনো সুবিধা নেইনি, কিন্তু এরা কি করতেছে, এটা ব্যবহার করে এখন পর্যন্ত সুবিধা আছে। এখনো তারা থানায় বসে থাকে। থানায় তাদের কি কাজ? সচিবরা তাদের কি কাজ? আমি আহতের বিভিন্ন বিষয় নিয়ে এবং বিচারের দাবিতে আমি কয়েকবার সচিবালয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখছি যে ব্যক্তিকে আইন উপদেষ্টার মন্ত্রণালয় দেখি, ওই ব্যক্তিকে আপনার হচ্ছে আসিফ ভাইয়ের অফিসে দেখি, তাকে আবার এখন মাহফুজ ভাইয়ের অফিসে দেখি, মন্ত্রণালয় দেখি। তাদের কি কাজ? মন্ত্রণালয়ে তারা যদি টেন্ডারবাজি না করবে, তারা যদি এরকম যদি অপকর্ম না করবে, বদলি বাণিজ্য না করবে, নিয়োগ বাণিজ্য না করবে, তাহলে তাদের কি কাজ? তারা কেন চলে যাচ্ছে না? আমরা রাজনীতি করে আমরা বিভিন্ন উপজেলা যাব, টিউন অফিসে যাব, আমাদের নেতাকর্মীদের জন্য, আমাদের যারা সমর্থক আছে, যারা দরিদ্র লোক আছে, তাদের জন্য আমরা বিভিন্ন বরাদ্দ নেবো, স্লিপ নেবো, তাদের সহজে তাদের কাছে পৌঁছে দেবো। কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যদি কমিটি না থাকে, তাহলে তারা এই পরিচয় দিয়ে কিভাবে সেখান থেকে নিচ্ছে? আমার পীরগাছা উপজেলায় 56 স্লিপ আসছিল ভাই, একটু বিশ্বাস করি, 56 স্লিপ ছিল। সেখানে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে 50টা, আর বৈষম্যের পোলাপানকে দেওয়া হলো 500টা। তাহলে এটা কি এক পাকা বৈষম্য না? বিএনপির সাথে বিএনপি জামাতের থেকে তাদের আপনার হচ্ছে সুযোগ সুবিধা বেশি হচ্ছে। তারা কি কারণে তারা পাচ্ছে? তারা যদি কোনো রাজনীতিক না হয়, তারা রাজনৈতিক সুযোগ সুবিধার খেলা কিভাবে নিচ্ছে? অবশ্যই এটা আসিফ, নাহিদ যারা ছিল এবং মাহফুজ যারা ছিল, তাদের তত্ত্বাবধানে, তাদের সহযোগিতা, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সকল যে কোনো ভাবে তাদের সহযোগিতা, তাদের মদতে তারা এই সকল কাজ করছে। অতএব এনসিপির যে একটা অঙ্গ সংগঠন বৈষম্য ছাত্র আন্দোলন, এটা নির্দ্বিধায় বলা যাচ্ছে। ধন্যবাদ। তাহলে এখন আমার শেষ প্রশ্ন, যে আপনি আসলে কি যাচ্ছেন, যে বৈষম্য বিরোধী কি বিলুপ্ত ঘোষণা করে দেওয়া উচিত, নাকি এটাকে পুনর্গঠন করা উচিত? জাস্ট এক বাক্যে এটা শেষ করবেন। নাইদ আলম ভাই। এটা পুনর্গঠনের এখন কোনো আর অপশন নেই। এটা পুনর্গঠনের কোনো অপশন নাই। 5 তারিখের আগে যেই কমিটিগুলো ছিল, শুধুমাত্র সেই কমিটিগুলো তারা বলবৎ রাখতে পারে, অথবা এটা বিলুপ্ত করে দেওয়ার দরকার নাই। যেহেতু এটা বিতর্কিত হয়ে গেছে, এটা স্থগিত। আমরা দেশের জন্য, দেশের স্বার্থে যে যার মতো কাজ করি। এনসিপি এনসিপির মতো কাজ করবে, আমাদের গণ অধিকার কাজ করবে, জামাতের মতো কাজ করবে, বিএনপির মতো কাজ করবে, বামের মতো কাজ করবে, ইসলামের মতো কাজ করবে। সবাই রাজনৈতিক যে লক্ষ্য উদ্দেশ্যে, দলীয় যে এজেন্ট আছে, এই এজেন্ট নিয়ে কাজ করবে। আর বৈষম্যের যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা জুলাই যুদ্ধে আছে, তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা কি দেখতে পেলাম? 10 মাস পরেও, প্রায় 1 বছর হচ্ছে, এখনো জুলাই যোদ্ধারা চিকিৎসা পায় না, তাদের পুনর্বাসন করা হচ্ছে না। 1 বছর পর তাদের ভাতার ব্যবস্থা করা হচ্ছে। এটা কি জাতির সাথে তামাশা না? এটা কি আহতদের সাথে তামাশা না? শহীদ পরিবারদের সাথে কি বেইমানি করা হচ্ছে না? যে আমার 2000 ভাই শহীদ হয়েছে, তাদের পরিবারে এখনো তার ভালো মতো খাওয়াতে পারছে না। কয়েকদিন আগে নিউজ দেখলাম যে এক শহীদ পরিবারের ছেলে মেয়েদেরকে এতিমখানা দেওয়া হয়েছে। আমাদের ছাত্র অধিকার পরিষদের উত্তরে একজন সদস্য, তার হাতে গুলি লাগে, তাকে 10 মাস পরে অস্ট্রেলিয়া পাঠানো হয়েছে। তার হাত অপারেশন করা হয়েছে গত সপ্তাহে, এখন পর্যন্ত হাতের রোগ কাজ করে না। কি কারণে কাজ করে? তার রোগ শুকিয়ে গেছে। তার 1 বছর হওয়ার কারণে তার রোগ শুকিয়ে গেছে। এটা যদি 6 মাস আগে দেওয়া যেত বা 8 মাস আগে যদি তাকে পাঠানো যেত, তাহলে অবশ্যই তার হাতটা সুস্থ হতো। এরকম পঙ্গু হাসপাতালে যা দেখেন, এখন আমার অসংখ্য চিকিৎসার কাতার আছে, এখনো তারা সুচিকিৎসা পাচ্ছে না। হাসপাতালে দেখেন, 1 চোখ তাদের হারিয়েছিল, আরেক চোখ তাদের বিনা চিকিৎসার কারণে, অবহেলার কারণে তাদের চোখ হারাচ্ছে। কিন্তু আমরা কি উপদেষ্টা আসিফ, নাহিদ বা মাহফুজকে কখনো কথা বলতে দেখেছি যে আপনারা দ্রুত এদের চিকিৎসার ব্যবস্থা করেন? কোনো প্রকার কাজ কাম দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে বিদেশে পাঠাই। আমরা কি দেখেছি? তারা সেই কাজ করেনি। তারা ভাতার ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারেনি। তারা গেজেট ঢুকতো যে 2000 শহীদ হয়েছে, তাদের তারিখ এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি, আহতদের তারিখে প্রকাশ করতে পারেনি। এটা কি তাদের ব্যর্থতা নয়? আমরা চাই
বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, প্রত্যেকভাবে জড়িত ছিল, তাদের নাম প্রকাশ করা হোক, তাদেরকে স্বর্ণাক্ষরে জাতির সূর্য সন্তান হিসেবে তাদের ঘোষণা করা হোক, এবং যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে সনদ দেওয়া হোক, এবং জুলাই সনদ যেটা দেওয়ার কথা এটা দ্রুত বাস্তবায়ন করা হোক। এটা ডিসেম্বরের 30 তারিখ বা 28 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু ডিসেম্বর পার হয়ে গেছে, 6 মাস হলো, এখনো জুলাই সনদ দেওয়া হলো না। এই নিয়ে কি আসিফ মাহমুদ কোনোদিন বক্তব্য দিয়েছে? কোনোদিন কি জোর গলায় কিছু বলেছে? প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে কিছু বলেছে? বলা নেই। কি কারণে বলা নেই? তারা এইটা যত লেট করবে, জুলাই যোদ্ধারা আন্দোলন করবে, শহীদ ভাইরা তাদের চিকিৎসার জন্য আন্দোলন করবে, তাদের সুযোগ সুবিধার জন্য আন্দোলন করবে, তাদের পুনর্বাসনের জন্য শহীদ পরিবার আন্দোলন করবে। আর এই আন্দোলন কারণেই তারা তাদের ক্ষমতার যেই ক্ষমতা আছে এটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করবে, এবং তারা বিভিন্ন রকম অপকর্ম করার সুযোগ পাবে, লুটপাট করার সুযোগ পাবে। আমরা যেটা চাইনি সেটা তারা করতেছে। অতএব এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হোক। যারা রাজনীতি করতে চায় তাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক, কিন্তু জাতির সাথে ভাওতাবাসী, জুলাইয়ের সাথে ভাওতাবাদী, জুলাই চেতনা বিক্রি করে অপকর্ম করবে, এটা আমরা কখনোই হতে দেবো না। আমরা এটা মানি না, মানবো না। এটা যদি করা হয় আমরা অবশ্যই এটা প্রতিহত করবো, প্রতিহত করে এসেছি, প্রতিহত অবশ্যই করবো। ধন্যবাদ। জি, আপনার উত্তর আমরা পেয়েছি। এবার সর্বশেষ ফারহান ইশরাক ভাই, আমি আপনার কাছে আসি। আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে আসলে বৈষম্য বিরোধীর আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা কি ধরনের কাজ আসলে ভবিষ্যতে করবে? জি আচ্ছা, এখানে আপনার করা কোশ্চেনের একবারে জবাব দিচ্ছি। তার আগে আমি নাহিদ ভাইয়ের কিছু কোশ্চেনের জবাব দিচ্ছি। নাহিদ ভাইয়ের প্রথম কোশ্চেনটা ছিল নাহিদ আসিফ কোন প্ল্যাটফর্ম থেকে কোটার মাধ্যমে উপদেষ্টা ইয়াতে গেছে। সেখানে আমি একটা কথা বলি, নাহিদ আসিফ মাহফুজ কোন কোটা বা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে উপদেষ্টা পর্যায়ে যায় নাই। আমি, আপনি এবং বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে সেই উপদেষ্টা পর্যায়ে বসাইছি। বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সাহেবকে সেখানে বসাইছে। বাংলাদেশের জনগণ উপদেষ্টা মন্ডলীর যতগুলো লোকজন আছে, যতগুলো উপদেষ্টা আছে, তাদেরকে বসাইছে। তার দ্বিতীয় কোশ্চেন ছিল বৈষম্যবাদী প্ল্যাটফর্মের ব্যক্তিত্ব দুর্নীতি করতেছে। তো এইখানে আমি আপনাকে শুরুতে জবাব দিছি, এখনো সেই জবাব দিচ্ছি। কেউ যদি বৈষম্যের নাম ভাঙে কোনো প্রকার দুর্নীতি করার চেষ্টা করে, আবারও বলতেছি, যারা 1.5 মাস আগে বহিষ্কার হয়েছে তারা যদি এখন বৈষম্য প্ল্যাটফর্মের নাম ভাঙে দুর্নীতি করে, এর কোনো দায়ভার বৈষম্যবাদী প্ল্যাটফর্ম নেবে না। এবং বৈষম্যবাদী প্ল্যাটফর্ম এতটুকু করতে পারে, তাদেরকে আইনের ব্যবস্থার মাধ্যমে আইনের আওতায় আনতে পারে, সেটা কার্যক্রম। বৈষম্যবাদী প্ল্যাটফর্ম এখন পর্যন্ত যতগুলো দুর্নীতি বের হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কার্যকর প্ল্যাটফর্ম এবং প্রমাণ সহ কার্যকর যে ভূমিকা রাখছে সেটা দেখাতে পারবো। তার তৃতীয় কোয়েশ্চেন ছিল কি কাজ থানায়। আমি একটা কথা বলি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর মডেল থানার মুখ্য সংগঠক। আমার বাসার সামনে একটা গাছ, দীর্ঘদিন ধরে এই গাছের কারণে হইলো গিয়ে এখান থেকে কোনো অ্যাম্বুলেন্স ইত্যাদি ঢুকতে পারে না। আমার বাসার যে বিল্ডিং এর লোকজন তারা বিভিন্ন সমস্যা, ধরেন একটা আগুন লাগলো, ফায়ার সার্ভিসে কোনো গাড়ি ঢুকবে না। তো সেইটার জন্য আমি এই গাছ কাটানোর জন্য ধরেন সিটি কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি জায়গায় যাব। পাশাপাশি জুলাই যে ছাত্র ছিল আন্দোলনে, যারা ভূমিকা পালন করছে, যারা আহত শহীদ পরিবার, তাদের বিভিন্ন সমস্যা, এবং বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের হয়ে কাজ করতেছে, দেশের বিভিন্ন পর্যায়ে গিয়ে দেশের বিভিন্ন পর্যায়ের জন্য কাজ করতেছে। তো সেই সুবাদে তাদের থানা, সচিবালয়, তাদের বিভিন্ন অফিস আদালতে যাওয়া পড়তেই পারে। এই জন্য যে তারা দুর্নীতি করার জন্য, তারা টাকা খাওয়ার জন্য, তারা বাণিজ্য, তারা চাঁদাবাজি, তারা এগুলো করার জন্য যে বিভিন্ন জায়গায় যাবে, এরকম টোটালি না। এগুলো করে দলেরা। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাহিদ ভাই নিজেও ছিল। এখন কোন স্বার্থ হাসিল হচ্ছে না দেখা যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিলুপ্ত করার কথা বলবে, এটা কোনো মতেই মেনে যাওয়া যায় না। এবার দ্বিতীয় কথায় আসি, তিনি যে বললো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম নাহিদ আসিফ ইত্যাদি 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 তারা জুলাই যোদ্ধাদের জন্য কি করছে কি করে নাই, তারপর এরপরটা পরে আসতেছে, আগে এটার জবাব দিয়ে নি। আমি তাকে বলতে পারবো, নূর ভাই যে বলতেছে তিনি হইল গিয়া জুলাই গণ অভ্যুত্থানের জনক বললেই কিন্তু জনক হওয়া যায় না। জনকের যে কার্যক্রম সেটা ধরে রাখতে হয়। বঙ্গবন্ধুকেও তো বলা হইতো স্বাধীনতার জনক ইত্যাদি 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 ইত্যাদি। সে কি সেগুলো ধরে রাখতে পারছে না? পারে নাই। সেই বাংলাদেশের প্রথম স্বৈরাচার হয়েছিল। ঠিক তেমনই ভাবে জনক বললেই হবে না। আপনারা কি করছেন এগুলা বললে হবে না। নিজে কি করছেন এইটা দেখান। আপনি গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, আপনার দলের লোকেরা কয়টা এলাকায় কয়টা জায়গায় যায় তাদেরকে লিস্ট করছেন। আপনারা তো এতটুকু পারতেন না? উপদেষ্টা মন্ডলী ঠিক আছে কোনো কাজ করতেছেন, তারা বেকার, তারা কিছু পারে না ইত্যাদি ইত্যাদি। আপনারা কি পারতেন না উপদেষ্টা মন্ডলীর কাছে এই লিস্ট, অমুক জায়গায় আহত হয়েছে, উনি এইভাবে আহত হয়েছে, উনি ওইভাবে আহত হয়েছে, এগুলার একটা লিস্ট তৈরি করা উপদেষ্টা মন্ডলীর কাছে দিয়া তখন বলতে পারতেন না আপনারা মিডিয়ার সামনে যে আমরা এগুলো কইরে দিছি, এখন পর্যন্ত উপদেষ্টা মন্ডলী কোনো কাজ করতেছে না? আপনারা তাদের উপরে বসে আছেন, তাদেরকে ঝাড়তেছেন, তাদেরকে সব করতেছেন, আবার পরিশেষে দোষ সবকিছু তাদেরই হচ্ছে না। এরকম করলে হবে না। আপনাদের করা দরকার ছিল, আপনারা যেহেতু এত বড় দল, আপনাদের প্রত্যেকটা জেলায়
আপনারা যেটা বলেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের কমিটি আছে, তো আপনারা পারেন নাই সেই কমিটির মাধ্যমে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইয়াতে যারা আহত শহীদ আছে তাহলে লিস্ট তৈরি করে সেই লিস্টটা আমাদের সরকারের হাতে তুলে দেওয়া, তাইলে তো সরকারের কাজ ইজি হয়ে যেত। শুধুতেই না, আপনি সর্বশেষ বলেছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিলুপ্ত করা দরকার। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সর্বশেষ কাজটা কি এটা আমি আপনারা বলে দিই। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বাংলাদেশের হয়ে কাজ করবে এবং বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি দুর্নীতি করার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণের টাকা লুট করার চেষ্টা করবে, স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে, পাশাপাশি বাংলাদেশের জনগণের জন্য চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি শুরু করবে, প্রত্যেকটা বিষয় বিরোধিতা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের এই কমিটি কাজ করবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এই দুর্নীতিগুলোকে রোধ করার জন্য, পলিটিক্যাল পার্টির বিভিন্ন দুর্নীতিগুলোকে রোধ করার জন্য, পলিটিক্যাল পার্টির টেন্ডারবাজি, মামলাবাজি, চাঁদাবাজি এগুলো বন্ধ করার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কাজ করবে। এবং আগামীর বাংলাদেশের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের জনতার জন্য কাজ করবে, যেই প্ল্যাটফর্ম হয়ে উঠবে সাধারণ মানুষের একটা স্বস্তির জায়গা, সাধারণ মানুষের জন্য একটা আকাঙ্ক্ষার জায়গা, যেইখানে গেলে তারা তাদের যে ইয়াগুলা থাকবে, তাদের যে অভিযোগগুলো থাকবে, সেই অভিযোগগুলোর কোনো কিছু বিনিময় না দিয়ে সমাধান পাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে আপনার কথা অনুযায়ী তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটি, যদিও এটা আসলে কোটা বিরোধী থেকে এসেছে, এরপর সরকার পতন হয়েছে প্ল্যাটফর্মটির মাধ্যমে, তবে এখন এই প্ল্যাটফর্মটি একটা সামাজিক বিভিন্ন মানুষের মানে সেবার কাজে নিযুক্ত থাকবে। তবে দেখার বিষয় যে আসলে কতটুকু এই প্ল্যাটফর্মটি বা এই প্ল্যাটফর্মের যারা সদস্যগণ থাকবেন বিভিন্ন থানা, জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে, তারা আসলে কতটুকু এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে আসলে সমাজসেবামূলক কাজ করবেন, নাকি নিজের পকেট। প্ল্যাটফর্মটা কাজ করবে নিজ গতিতে, কিন্তু আমাদের জনগণের দেখতে হবে এই প্ল্যাটফর্মের নাম ভাঙায় যদি কেউ দুর্নীতি করার চেষ্টা করে, জনগণের তাদেরকে প্রতিরোধ করতে হবে। জনগণ যদি সচল হয়, এই প্ল্যাটফর্মটা, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মটা জনগণের হয়েই কাজ করবে। আচ্ছা, যদি জনগণের হয়ে কাজ করে তাহলে তো খুব ভালো। আর যদি জনগণের হয়ে কাজ না করে, যদি প্ল্যাটফর্মের অধিকাংশ সদস্যরা যদি সেই আবারও পুরানো রাজনৈতিক বন্দোবস্ত যদি ফিরে যায়, ছাত্রলীগের মতো যদি কাজকর্ম করে, তাহলে অবশ্যই আবারও দেখা যাবে যে কোনো একটা সময় মানুষজন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করেছে এবং তাদেরও পতন হয়েছে। এমনটা না হোক সেটাই আশা করব। এবং যেহেতু এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের দ্বারাই কিন্তু আসলে গণ অভ্যুত্থান হয়েছে, তো এই প্ল্যাটফর্মটা যদি আসলে কোনোভাবে বিতর্কিত হয়, তাহলে 24-এর গণ অভ্যুত্থানকে আসলে প্রশ্নবিদ্ধ করা হবে। এবং যদি এই 24-এর গণ অভ্যুত্থান কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হয় বা বিতর্কিত হয়, তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা কিন্তু আসলে বিতর্কিত হবে। তো সেই জায়গাটি থেকে সকলের একই চাওয়া যে আসলে এই প্ল্যাটফর্মটি যেন আসলে কোনোভাবেই কলুষিত না হয়, বা প্ল্যাটফর্মের নাম ভাঙিয়ে বা এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে যেন কোনো গ্রুপ বা কোনো নির্দিষ্ট একটি দল যেন তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে। তো আজকে এই পর্যায়ে আমরা আমাদের টকশোটি এখানে শেষ করছি এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আল্লাহ হাফেজ।